আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বার্তাকক্ষ থেকে আমি গোলাম মুর্তুজা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ফলপ্রসূ আলোচনা, জানালেন মির্জা ফখরুল। দ্রুততম সময়ে সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে আশা। এবং সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি করছে বললেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। জড়িতদের আইনের আওতায় আনার দাবি। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। একই সঙ্গে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধানও বাতিল করা হয়েছে। থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান বন, পরিবেশ এবং পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিগত সরকারের শাসনামলে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া গুম খুনের ঘটনা আলোচনায় এসেছে বারবার। আন্তর্জাতিক সংস্থাগুলো এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছিল। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করে একে ঐতিহাসিক উপলক্ষ বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের একদিন আগে এই সনদে যুক্ত হল বাংলাদেশ, যেখানে রয়েছে বিশ্বের ৭৫টি দেশ। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। দ্রব্যমূল্য সহনীয় রাখা, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি সামলে নিতে করণীয় নিয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার রীতি বন্ধ করার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। বৈঠকে জাতির পিতার পরিবারসহ সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না। অনূর্ধ্ব ২০ সাফ ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেটে চমৎকার নৈপুণ্যের জন্য খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে বিএনপি। দলটি আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে যাবে সরকার। চকরমা লিথার রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোয়া ১ ঘণ্টার বেশি সময়ের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। 10 ঘন্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপি নির্বাচনের কোনো রূপরেখা দিয়েছে কিনা সাংবাদিকরা জানতে চান। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা এবং নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মত বিনিময় করেন। এই সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায় বিএনপি। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণা দেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জফর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেছেন অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে অন্যের নামে মিথ্যা মামলা এবং চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন। যারা এইসব কাজে জড়িত তাদের আইনের আওতায় আনারও দাবি জানান এই দুই সমন্বয়ক। আমরা নতুন করে ট্রেন্ড দেখতে পাচ্ছি মিথ্যা মামলা। একটি গোষ্ঠী এটি করার চেষ্টা করছে, একটি গোষ্ঠী চাঁদাবাজি করার চেষ্টা করছে। এই দুইটি সমস্যা এখন খুবই প্রকট, মিথ্যা মামলা এবং চাঁদাবাজি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, আমাদের নাম ভাঙিয়ে হোক কিংবা না ভাঙিয়ে হোক, কেউ যদি দুদকে এসে এরকম মিথ্যা মামলা কিংবা চাঁদাবাজির কোনো কাজ করে, তাদেরকে যেন কঠোরভাবে এই জায়গা বা এই প্রতিষ্ঠানে এই কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর একটি অবস্থান নেওয়া হয়। আমরা যারা সমন্বয় করেছি আন্দোলনের, আমরা এই সমন্বয় পরিচয়ে আমরা বিশেষ কোনো সুযোগ সুবিধা আমরা দাবি করতে পারি না। তো যারা এই সমন্বয় পরিচয়ে বা এই পরিচয়টি ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করে তাদেরকে আপনারা আইনে সোপর্দ করে দিবেন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের পর্যায়ে খানিকটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরব। পশ্চিম তীরে মসজিদে ঢুকে 5 ফিলিস্তিনি সহ 8 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল বলে তেল আবিবের দাবি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তুলকারামে একটি মসজিদের ভেতর 5 ফিলিস্তিনি সহ 8 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, নিহত সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল। বুধবারও পশ্চিম তীরে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 5 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হন। গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX এর সূচক 47 পয়েন্ট বেড়ে 5,804 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানির 963 কোটি 26 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 64 কোটি 61 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 298টির, কমেছে 67টির এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, সংবাদে আবারও খানিকটা বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবর নিয়ে ফিরব। সাফ ফুটবলে প্রথম শিরোপা জয়ের পর দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। বিমানবন্দরে যুব ফুটবলারদের সংবর্ধনা।
প্রথমবারের মতো সাফ ফুটবলে শিরোপা জয়ের পর দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। বিমানবন্দরে বাফুফের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় যুব ফুটবলারদের। নিয়মিত ফুটবল চর্চার জন্য ক্রীড়া উপদেষ্টার কাছে আরও মাঠ তৈরির আবেদন জানাবে মিরাজুল ইসলামের দল। দলের প্রত্যেক সদস্যকে 25,000 টাকা করে পুরস্কার দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আদিল আহমেদ শানের রিপোর্ট। এর আগে 3বার সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের ফাইনালে 2বার ভারত ও 1বার নেপালের কাছে বাংলাদেশের শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল রানার্স আপ হয়ে। তবে চতুর্থবারের প্রচেষ্টায় সেই আক্ষেপ মিরাজ, রাহুল, নোভারা ঘুচিয়েছে দেশের একমাত্র উয়েফার লাইসেন্সধারী কোচ মারুফুল হকের হাত ধরে। ফাইনালে স্বাগতিক নেপালকে 4-1 গোলে উড়িয়ে ট্রফি জিতে দেশে ফেরার পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশের যুবারা। আসর জুড়ে ধাপে ধাপে এগিয়ে শিরোপা জয়ের গল্প শুনিয়েছেন ফুটবলাররা। সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র সাফে সিনিয়র প্লেয়াররাও পাবে। এই অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। আমরা দেখছি সিনিয়র প্লেয়াররা অনেকে আছে যারা মানে ভালো খেলছে ঠিকই, বাট আস্তে আস্তে হারাই গেছে। তো ভালো করলে অবশ্যই এটা ভালোভাবে ধরে রাখা উচিত, ডে বাই ডে ইমপ্রুভ করা উচিত। পেশাদারি মনোভাব, স্বাধীন খেলা ও আত্মতুষ্টিতে না ভোগায় সাফল্য এসছে, জানিয়েছেন প্রথমবারের মতো দেশের হয়ে কোনো ট্রফি জেতা এই দেশীয় কোচ। আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদের করলাম পজিশনাল প্লে, আমার অ্যাটাকিং প্লে খেলতে বললাম, এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ফুটবলারদের অনুশীলনের জন্য কমলাপুর ছাড়া নেই কোনো ভালো স্টেডিয়াম। আপাতত নিয়মিত অনুশীলনের জন্য মাঠের দাবি যুব ফুটবলারদের। দেখেন, ইউরোপে বলেন, ইন্ডিয়া বলেন, আমরা নেপালেও দেখছি, ওদের কিন্তু মাঠ আছে, ভালো ভালো মাঠ আছে, আমাদের কিন্তু নাই। আমাদের কমলাপুর আর বঙ্গবন্ধু, তাছাড়া মাঠ আছে। নতুন করে আমাদের হয়েছে বসুন্ধরা, তো এই 2টা না 3টা, আর কমলাপুর তো এখন ওরকম হয়ও না। তো ইনশাল্লাহ তার কাছে যদি যাই, আমার পার্সোনাল বলে আমি বলবো মাঠ চাই। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বর পর এবার এএফসির চ্যালেঞ্জ বাংলাদেশের যুবাদের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।